আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি তড়িৎ রসায়ন দ্বিতীয় পত্র রসায়নের অধ্যায় হচ্ছে 4। প্রথম যেটাতে শুরু হবে তোমাদের হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িতের সমানুপাতিক। এটার ব্যাখ্যা 2023-এর একটা প্রশ্নতে আসছিল যে ফ্যারাডের প্রথম সূত্রে ব্যাখ্যা করতে বলেছিল। ব্যাখ্যা: যদি তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কিউ কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে তড়িৎ দ্বারা ডাব্লু পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা দ্রবীত হয়, তবে ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে ডাব্লু ইকুয়াল টু কিউ। যেহেতু বলছে যে বিভিন্ন তড়িৎ দ্বারে তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীত পদার্থের পরিমাণ হচ্ছে ডাব্লু প্রবাহিত তড়িতের সমানুপাতিক। কিউ হচ্ছে কুলম্ব বা চার্জ প্রবাহিত সমানুপাতিক, এই জন্য ডাব্লিউ সমানুপাতিক কিউ। ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ লেখা যায়, যেখানে হচ্ছে জেড হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, যা পদার্থের ধর্মের উপর নির্ভর করে। যদি আই অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহ টি সময় ধরে প্রবাহিত করা হয়, তবে কিউ ইকুয়াল টু আইটি। ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে আমরা জেটের জন্য কি লিখতে পারি, এই আইটির জন্য কিউ যেখানে আছে, কিউ এর জন্য আমরা লিখবো কি আইটি, তাহলে জেড আই টি। আবার জেড এর জন্য লেখা যায় এম বাই ই এফ, যেখানে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক, জেড ইকুয়াল টু এম বাই ই এফ আই টি, যেখানে ই হচ্ছে তুল্য সংখ্যা, এফ হচ্ছে ফ্যারাডে, এম হচ্ছে আণবিক ভর, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। ফ্যারাডের প্রথম সূত্রের সম্বলিত কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমাদের যেগুলো ম্যাথ করতে লাগবে। তো ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ, এখানে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক, কিউ হচ্ছে কুলম্ব, যার একক হচ্ছে সি। ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, যেখানে টি হচ্ছে সময় সেকেন্ড, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, যার একক হবে অ্যাম্পিয়ার। কিউ ইকুয়াল টু আইটি, জেড ইকুয়াল টু এম বাই ই এফ, যেখানে এম হচ্ছে আণবিক ভর, যার একক হবে কি গ্রামে, ই হচ্ছে তুল্য সংখ্যা, এফ হচ্ছে ফ্যারাডে, যার পরিমাণ হচ্ছে 96,500 কুলম্ব। ডাব্লিউ ইকুয়াল টু এম আইটি বাই ই এফ, এটাতে সবচেয়ে বেশি যত মূল্য ম্যাথ করব আমরা এই সূত্রতে করব। এন ইকুয়াল টু আইটি বাই ই এফ, মোল, এন হচ্ছে কি মোল সংখ্যা। দেখো এখানে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এম আইটি বাই ই এফ লিখতে পারি, তাহলে এই এমটা যদি এখানে নিয়ে আসি তাহলে ডাব্লু বাই এম হয়, তাহলে এন ইকুয়াল টু কি জানি আমরা ডাব্লু বাই এম, যেখানে এন হচ্ছে কি মোল সংখ্যা, তাহলে এন ইকুয়াল টু আই বাই ই এফ, এই জন্য এন ইকুয়াল টু আইটি বাই ই এফ লেখা যায়। আবার কিউ ইকুয়াল টু এন ই এফ লেখা যায়। যদি আমরা এই সূত্রটা ক্যালকুলেশন করি, আইটির জন্য আমরা কি লিখতে পারবো, কিউ লিখতে পারবো, আর এন ই এফ হয়ে যাবে, তাহলে যেখানে কি হচ্ছে কুলম্ব, মোল সংখ্যা, তুল্য সংখ্যা, ই ইকুয়াল টু আবার লেখা যায় 96,500 গুণন জেড, 1 ফ্যারাডে সমান সমান 96,500 কুলম্ব। কুলম্ব সূত্র সম্পর্কিত প্রথম সমস্যা দেখব আমরা, যে পাত্র দেওয়া আছে 50 ml জিঙ্ক সালফেট 0.5 m, ফ্যারাডের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা। দ্রবণের মধ্যে, এই যে দ্রবণটা আছে, এই দ্রবণের মধ্যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। তাহলে আমাদের এই যে এখানে যে পরিমাণটা আছে, এই পরিমাণে এখানে দেওয়া হচ্ছে 0.5 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। এখন বলছে এখানে যদি আমরা 2.5 বিদ্যুৎ প্রবাহ করি, তাহলে এখানে কি পরিমাণ দ্রবণের ঘনমাত্রা হবে তড়িৎ বিশ্লেষণের পর। তাহলে এইখানে আমাদের তড়িৎ বিশ্লেষণের পূর্বে একটা ভর বের করে নেব। যদি দ্রবণের ঘনমাত্রা বের করতে বলে, তাহলে আমাদের প্রথমে বের করার কাজ হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পূর্বে একটা ভর, তড়িৎ বিশ্লেষণের পর একটা ভর, এবং অবশিষ্ট যে পরিমাণ থাকবে তড়িৎ বিশ্লেষণের পর তার পরিমাণটা দিয়ে আমরা ঘনমাত্রা বের করব। তাহলে তড়িৎ বিশ্লেষণের পূর্বে এখানকার ডাব্লু বের করতে হবে আমাদের। তাহলে ডাব্লু সূত্র আমরা কি জানি, এস এম বি বাই 1000। কারণ এখান থেকে দেখো ভি আছে, জিঙ্কের আমরা বের করব, কারণ এখানে তড়িৎ বিশ্লেষণ করব কার, জিঙ্কের তড়িৎ বিশ্লেষণ হবে, সালফেটের তড়িৎ বিশ্লেষণ হবে না, ধাতু এখানে তড়িৎ বিশ্লেষণ করবে জিঙ্ক। তাহলে এস এম বি, এম হচ্ছে তাহলে এই জিঙ্কের পরিমাণ 65.5, আর এস হচ্ছে 0.5, ভি হচ্ছে 250। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমাদের এস এম বি বাই 1000, তাহলে এখান থেকে বের হলো 8.188 গ্রাম। তাহলে এই যে পাত্রটা আছে, এই পাত্রে ডাব্লুর পরিমাণ হচ্ছে 8.188
গ্রাম। এখন তড়িৎ বিশ্লেষণ করব যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব সব সময়ের জন্য আমাদের এই সূত্রটা কাজে লাগবে, যে আমরা বলছিলাম যে এই সূত্রতে আমরা সবথেকে বেশি ম্যাথ করব, W=MIT/EF। যখন তড়িৎ বিশ্লেষণ করব আমরা তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। এখন দেখো তড়িৎ বিশ্লেষণের পর কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে সেটা আমরা দেখব, যে তড়িৎ বিশ্লেষণের পর MIT/EF, তাহলে আয়ের মান এখানে আমাদের কত, দেখো আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আই হচ্ছে 1 ঘন্টা। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আই মান 2.5 অ্যাম্পিয়ার, টি হচ্ছে 1 ঘন্টা, ঘন্টাকে সবসময় সেকেন্ডে করে নিতে হবে, কারণ তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ফ্রাডের মান তো 97500, আর হচ্ছে এখানে আদান প্রদান, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য জিঙ্ক 2। একটু পরে আমরা এখানে দেখব যে কেন জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে, জিঙ্ক অ্যানোড। তাহলে তড়িৎ বিশ্লেষণ করার পর আমরা পেলাম, তাহলে এম এর মান বসে দিলাম আণবিক ভর 65.5, আই হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, টি হচ্ছে 3600, হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ তার জন্য তুল্য সংখ্যা 2, এ 95 ক্যালকুলেশন করলে 3.05 গ্রাম। তাহলে দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ, তাহলে এটা ছিল দ্রবণ তড়িৎ বিশ্লেষণ পূর্বে ডাব্লিউ ছিল, এটা তড়িৎ বিশ্লেষণ যখন করলাম তখন এটা হলো। এখন তাহলে অবশিষ্ট আর কতটুকু থাকলো, তাহলে বড়টার থেকে সবসময় ছোটা বাদ দিয়ে দেবো, তাহলে 5.13 এই পরিমাণ থাকলো কি আমাদের অবশিষ্ট থাকলো। তাহলে এই অবশিষ্টটারে কি থাকবে, ঘনমাত্রা পাবো। এই অবশিষ্টটি আমরা কি যে ধর্মনে তড়িৎ বিশ্লেষণের পর যে ঘনমাত্রা, তাহলে এই অবশিষ্টটারে ঘনমাত্রা। কখন এই অঙ্কটা পরিবর্তিত ঘনমাত্রা বলতে পারে, তাহলে সেম অঙ্ক পরিবর্তনশীল বললেও এটা হবে। তাহলে আমরা জানি W=SMB/1000, এখান থেকে আমরা পক্ষান্তর করে নিব, আড়াআড়ি গুণ করে নিব, SMB/1000W, তাহলে এস যদি বের করি এমবি এখানে গুণ হয়ে আসবে, তাহলে 1000 ডাব্লুর পরিমাণ আমরা 5.13 অবশিষ্ট দ্রবণে ভর পেলাম, আর যে এম এর মান 63.5, আর ভি তো পাত্রের মধ্যে 250 ml ভর দেওয়া ছিল 0.1, তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা হবে 0.31। ফ্যারাডের সূত্র সম্পর্কিত আরেকটি ম্যাথ দেখো, এখানে দ্রবণের মধ্যে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 60 মিনিট যাবত চালনা করলে ক্যাথোডে কত ধাতু সঞ্চিত হবে। তাহলে ডাব্লুর পরিমাণ বের করতে বলতে, তড়িৎ বিশ্লেষণ করার কথা, এখানে দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন করতে বলেনি, দ্রবণের ঘনমাত্রা কত হবে, শুধু বলতে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে কত ধাতু সঞ্চিত হবে। তাহলে এই যে ধাতু W=MIT/EF এই সূত্রটা আমরা করব। তাহলে এখানে দেখো আমাদের দ্রবণের তড়িৎ প্রবাহ করছে 3 অ্যাম্পিয়ার, I=3 অ্যাম্পিয়ার, এম হচ্ছে কার, কপার এখানে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, কারণ কপার এখানে ইলেকট্রন ত্যাগ করবে এবং কপার এখানে ক্যাথোড হিসাবে কাজ করবে, ক্যাথোডে। তাহলে এখন আমরা দেখব যে কপারের ভর হচ্ছে 63.5, দিয়ে দিলাম আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার প্রবাহ হয় 60 মিনিট, তাহলে মিনিটকে আমাদের সেকেন্ড করতে 60 দ্বারা গুণ করে নিতে হয়, তাহলে 3600 সেকেন্ড। হচ্ছে কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য কপার 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এই জন্য কপার হচ্ছে 2। তুল্য সংখ্যা এফ হচ্ছে 96500, তাহলে W=MIT/EF, এম এর মান বসাই দিলাম, আই এর মান বসে দিলাম, টি এর মান বসে দিয়ে ক্যালকুলেশন করলে ক্যাথোডে 3.55 গ্রাম ধাতু কি হবে, সঞ্চিত হবে। এখন দেখো আরেকটা সমস্যা, এটাও এই তোমাদের হচ্ছে ফ্যারাডের সূত্র সম্পর্কিত, যে পাত্রের দ্রবণের মধ্যে এই পাত্রের দ্রবণে বা পাত্রের ধাতব আয়নটিকে অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত করতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় ধরে চালনা করা হবে। এইটার পাত্রের মধ্যে অর্ধেক পরিমাণ, যতটুকু আছে তা হচ্ছে অর্ধেক পরিমাণ আমাদের কি করতে হবে, সঞ্চয় করতে হবে। তাহলে অর্ধেক পরিমাণ ডাব্লিউর পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা একটু আগে দেখলাম W=SMB/1000, তাহলে কার, জিঙ্কের, তাহলে জিঙ্কের ভর হচ্ছে 65.5, এস হচ্ছে ঘনমাত্রা 0.5, ভি হচ্ছে 20 ml, এখান থেকে আমরা ডাব্লু পরিমাণ পেলাম কি 0.655, তাহলে ডাব্লু এস এর মান বসে দিলাম 0.5, এম এর মান বসে দিলাম 20 ml, এম এর মান আণবিক ভর হচ্ছে 65.5, আর ভি হচ্ছে আণবিক ভর আয়তন 20 ml, তাহলে 1000 দ্বারা ভাগ করে এটা এত পরিমাণ আমরা পেলাম। তাহলে এর অর্ধেক পরিমাণ, তাহলে ডাব্লু পেলাম এত, তো অর্ধেক কত, 0.33, এটা 2 দ্বারা ভাগ করবো, অর্ধেক মানে অর্ধেক অংশ। এখন এই অর্ধেক পরিমাণে আমাদের কি বলছে, অর্ধেক পরিমাণ, তাহলে ডাব্লু বেরোলো অর্ধেক, এই পরিমাণ সঞ্চিত করে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ ধরে প্রবাহ করাতে লাগবে। তাহলে আমরা তো জানি তড়িৎ বিশ্লেষণের কথা হচ্ছে, তারা বিদ্যুৎ প্রবাহ করা মানে তো তড়িৎ বিশ্লেষণ করা, তাহলে আমাদের W=MIT/EF করতে হবে। এখানে আমরা আড়াআড়ি যদি গুণ করে দিই, নিচে একটা 1 ধরে নিয়ে গুণ করি, তাহলে MIT/WEF আমাদের লাগবে কি শুধু T=WEF/MI, ডাব্লু আমার অর্ধেক পরিমাণ ভর কত 0.033, আর হচ্ছে তুল্য সংখ্যা কত ছিল, ওই যে কপারের আমাদের তুল্য সংখ্যা ছিল, জিঙ্কের তুল্য সংখ্যা ছিল মাত্র 2, তাহলে এই যে 2,
আর ফ্যারাডের পরিমাণ 96,000 তাহলে টি তো এখান থেকে বের করতে বলছে, তাহলে টি ক্যালকুলেশন করে বার করবো। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের বের হয় যে 482.5 সেকেন্ড, অর্থাৎ ধাতব আয়নটি যেটা আছে সেই ধাতব আয়নটির অর্ধেক পরিমাণ সঞ্চিত করতে 482.5 সেকেন্ড সময় আমাদের লাগবে বা খরচ হবে। দেখো ফ্যারাডের সূত্র সম্বন্ধে আরও একটি ম্যাথ, এগুলো সব তোমাদের বোর্ডে আসা ম্যাথ, এগুলা আমি তোমাদের সাজাচ্ছি যাতে এরকম অঙ্ক একটা করা হলে তোমরা সবগুলো করতে পারো। দেখো এখানে বলছে যে একটা গ্রাফাইট দণ্ড, এইটা হচ্ছে সিলভার দণ্ড, এখানে বলছে আই হচ্ছে 8 অ্যাম্পিয়ার, টি হচ্ছে 20 মিনিট। এখন উদ্দীপকের এজি দণ্ডে কতটি এজি পরমাণু সঞ্চিত হবে, মানে এই দণ্ডটাতে কতটি ক্যাথোডের পরিমাণে সঞ্চিত হবে, তাহলে সঞ্চিত পদার্থ মানে ডাব্লু কতটি সঞ্চিত হবে। এখন আমাদের এখানে আমরা মোলটা বের করে নিব, মানে ডাব্লুর পরিমাণটা আগে বের করে নিব। আসলে এই যে বিদ্যুৎ প্রবাহ করলে ক্যাথোডে কী পরিমাণ ধাতু সঞ্চিত হবে সেটা আগে বের করে নেব। তাহলে সিলভারের ভর হচ্ছে 108, আই হচ্ছে এখানে 8 অ্যাম্পিয়ার দেওয়া আছে, টি হচ্ছে 20 মিনিট, তার মানে 20 গুণন 60, তাহলে 1200 সেকেন্ড। ই হচ্ছে দেখো সিলভার একটা ইলেকট্রন মাত্র গ্রহণ করে বা ত্যাগ করে, এই জন্যে সিলভার কি 1, একটা তুল্য সংখ্যা 1, ফ্যারাডের হচ্ছে 96,500 ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু MIT/F, মানে ক্যালকুলেশন করে পাওয়া গেল 10.47 গ্রাম। আমরা জানি সিলভার হচ্ছে 1 মোল সিলভার সমান সমান কত, 108 গ্রাম। তাহলে এখানে পরমাণু কতটি থাকবে, তাহলে আমরা জানি যে 1 মোল যদি হয় সেখানে 6.02 গুণে 10⁻23 অণু থাকে, বা 1 মোল বা 108 গ্রাম সিলভারে দেখো 1 মোল বা 108 গ্রাম এজিতে অণু বা পরমাণু থাকে কত, 6.02 গুণন 10⁻23, এই পরিমাণ আমাদের জানা। অর্থাৎ আমাদের যে পর্যায় সারণীতে যে ভরগুলো দেওয়া আছে সেই ভরগুলো সমান সমান আমরা লিখতে পারবো 6.02 গুণন 10⁻23 অণু বা 1 মোল, তার মানে 1 মোল সমান সমান 108 গ্রাম সিলভার, বা 1 মোল সিলভার সমান সমান আমরা লিখতে পারি কি 6.02 গুণন 10⁻23 পরমাণু বা অণু, বা 6.02 গুণন 10⁻23 অণু সমান লিখতে পারি আমরা 108 গ্রাম সিলভার, বা লিখতে পারি আমরা 6.02 গুণন 10⁻23 সমান সমান আমরা লিখতে পারি কি 1 মোল আমরা লিখতে পারি। তাহলে আমাদের 1 মোল বা 108 গ্রামে অণু আছে এতটি, যেহেতু আমরা ডাব্লুর পরিমাণ বের করছি আমরা এইটা নিয়ে কাজ করবো, মোলটা দেওয়ার কাজ করবো না। তাহলে এত গ্রামে অণু আছে 6.02 গুণন 10⁻23, এই কত আমার এই যে পাত্রের মধ্যে কতটুকু বেরোলো যে 10.74 গ্রাম, তাহলে 10.74 গ্রামে ক্যালকুলেশন করে বেরোলো আমাদের 5.99 গুণন 10⁻22, অর্থাৎ এজি দণ্ডে এতটি পরমাণু সঞ্চিত হবে। এতক্ষণ আমরা ফ্যারাডের প্রথম সূত্র দেখলাম এবং ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করে আসলাম। এখন আমরা দেখব তড়িৎ কোষ। তড়িৎ কোষটা কি, এখন আমরা এইটা সম্পর্কে একটু জানবো। তাহলে তড়িৎ কোষ হচ্ছে যে কোষের মাধ্যমে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি অথবা যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকেই কোষ তড়িৎ কোষ বলা হয়। এই তড়িৎ কোষ আবার দুই প্রকার, একটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কি, যে কোষের মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকেই তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। বা তুমি লিখতে পারো যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, যে রাসায়নিক যে পদার্থগুলো আছে সেগুলো বিক্রিয়া করে কি করবে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। যেমন গালভানিক কোষ একটা কি তড়িৎ রাসায়নিক কোষ। যেমন দেখো দুটা পাত্র নেওয়া আছে, যে এখানে একটা জিঙ্ক দণ্ড একটা কপার দণ্ড, যেই দণ্ড তারে লবণ নিতে হয়, জিঙ্ক দণ্ড নেওয়া হচ্ছে জিঙ্ক সালফেট লবণ নেওয়া হলো, কপার দণ্ড নেওয়া হচ্ছে কপার সালফেটের লবণ, তার মানে এই কপার দণ্ডে ক্যাথোড, জিঙ্কটা হচ্ছে অ্যানোড। একটু পরে আমরা জারণ বিজারণ সক্রিয়তা সিরিজ দেখলে আমরা বুঝতে পারবো যে কেন জিঙ্ক অ্যানোড আর কপার কেন ক্যাথোড, একটু পরে আমরা জানতে পারবো। তাহলে অ্যানোড হচ্ছে জারণ, অ্যানোডে কি হয় জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। তাহলে এখন আমরা একটা ছন্দ দিব যে আজ কবি সরিয়াতে অ্যানোড আর অ্যানোডে হয় কি জারণ, কবি মানে ক্যাথোড, কতে ক্যাথোড আর বিতে বিজারণ। তাহলে আজ অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ। তাহলে দেখো জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, আর ক্যাথোডে বিজারণ অর্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ কেউ ছাড়বে কেউ গ্রহণ করবে।
এখানে দেখো অ্যানোডের জারণ বিক্রিয়াটা কেমন, যে দেখলাম আমরা জিঙ্ক হচ্ছে অ্যানোড, তার মানে জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। অপরদিকে ক্যাথোড কি করে, বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে, কপার 2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তাহলে আমাদের বিক্রিয়াটা দেখো জিঙ্ক 2+, অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া, 2টা ইলেকট্রন কাটাই দিলাম মাইনাস প্লাসে, তাহলে জিঙ্ক এখানে কোষ বিক্রিয়াটা হচ্ছে কি জিঙ্ক প্লাস কপার 2+, জিঙ্ক 2+ কপার। এই যে এখানে আমরা দেখলাম এই যে এই কোষ বিক্রিয়াটা কখনো কখনো করে আমাদের প্রশ্নের মধ্যে কোষ বিক্রিয়া লিখতে বলবে, জারণোদ্ধ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া সমীকরণ দেখাও, তাহলে তখন আমাদের দেখাতে হবে। এবং বিশেষ করে এখানে আমরা যখন নার্নস সমীকরণ দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, সেই নার্নস সমীকরণে যা আমাদের অবশ্যই অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াগুলো করতে হবে, অর্থাৎ এই জন্য আমাদের এটা সঠিকভাবে জানতে হবে যে অ্যানোডকে ক্যাথোডকে, অ্যানোড কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাথোড কয়টা ইলেকট্রন গ্রহণ করবে। তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তর করলাম কোথায়, তড়িৎ রাসায়নিক কোষ। আর তড়িৎ বিশ্লেষ্য কোষে যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। যেতে অর্থাৎ নোট হচ্ছে কোষ ব্যবহৃত হবে, কথা হচ্ছে কোষ যেটাতে ব্যবহার হবে সেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর যেটাতে কোষ ব্যবহৃত হবে না সেটা হচ্ছে গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ। কোষ বা বিদ্যুতের উৎস ব্যবহার করা হলে, বিদ্যুতের উৎস মানে ব্যাটারি উৎস যদি ব্যবহার করি আমরা, তাহলে ওটা হবে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবার দেখো সক্রিয়তা সিরিজ সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, যার উপরে নির্ভর করতে তোমার 3-4 মার্ক নির্ভর করবে, কারণ তোমাদের জারণ বিজারণ বিভব চিহ্নটাই হচ্ছে মূল। দেখো সক্রিয়তা সিরিজের উপরে জারণ বিভব বেশি, সক্রিয়তা সিরিজের উপরে যারা অবস্থান করে তাদের জারণ বিভব বেশি এবং তারা অ্যানোড হিসাবে কাজ করে, অর্থাৎ যার জারণ বিভব বেশি সে হচ্ছে কি অ্যানোড। আর সক্রিয়তা সিরিজের নিচে যারা আছে তাদের বিজারণ বিভব বেশি, তারা হচ্ছে কি ক্যাথোড। তাহলে জারণ বিভব বেশি হলে অ্যানোড, জারণ বিভব কম হলে ক্যাথোড। জারণ বিভব কম, বিজারণ বিভব, দেখো জারণ বিভব বেশি অ্যানোড, জারণ বিভব কম ক্যাথোড, বিজারণ বিভব বেশি ক্যাথোড। দেখো এই বিজারণ বিভব বলতে বিবেক, বিবেক হচ্ছে বিতে বিজারণ, বেতে বেশি, কতে ক্যাথোড। বিবেক বিজারণ বেশি তাই হয় কি ক্যাথোড, যার বিজারণ বেশি হবে সে হবে কি ক্যাথোড, আর যার বিজারণ কম সে হবে অ্যানোড। দেখো এখানে একটা ছন্দের মাধ্যমে তোমাদের কিছু লেখা আছে, দেখো সক্রিয়তা সিরিজে মৌলগুলো হচ্ছে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফ্রাস, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, নিকেল, টিন, লেড, প্লাম্বাম, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, আর এটা হচ্ছে কি গোল্ড। তাহলে এটাকে আমরা একটা ছন্দ দিয়ে মনে করে রাখতে পারি, লিজা কে কানা ম্যাগাইভার এলো যেন ফিরে, ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হায়, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। এই ছকটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবং দেখো কে কয়টা করে ইলেকট্রন ছাড়বে বা কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে এখানে কিন্তু দেওয়াই আছে, অর্থাৎ এই ইলেকট্রনগুলোই তারা গ্রহণ করতে পারবে, এই ইলেকট্রনগুলোই তারা কি করতে পারবে, ত্যাগ করতে পারবে। আরেকটা দেখো যে যারা যৌগমূলক, এগুলো যৌগ NO3-, SO4(2-), ক্লোরিন মাইনাস, তাহলে এগুলা দেখো এগুলা মনে রাখবো কি NH3 বায়ো, অর্থাৎ এগুলা কি সবগুলা দেখো মাইনাস। মাইনাসের ক্ষেত্রে উপরে কি থাকে, উপরে দেখো ধনাত্মক যেগুলা সেগুলোর উপরে, প্লাসের ক্ষেত্রে উপরে জারণ বিভব বেশি, আর ঋণাত্মকের ক্ষেত্রে উপরে জারণ বিভবটা কি বেশি, উপরে কি থাকে জারণ বিভব থাকে। তাহলে উপরে আমাদের থাকে কি, এর আগে দেখলাম যে আমাদের যেগুলো প্লাস উপরে থাকে জারণ বিভব বেশি, তার এখানে তাহলে মাইনাস হলে তার উল্টাটা হবে, তার মানে এখানে বিজারণ বিভব বেশি হবে, তাহলে বিজারণ বিভব এগুলার বেশি। অর্থাৎ এই টপিকসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা যদি আমরা মাথায় না রাখতে পারি তাহলে আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারবো না। দেখো একটা ম্যাথ তোমাদের এরকম যে কোষে অর্ধকোষ বিক্রিয়া ও কোষ বিক্রিয়া লিখো, একটা দেওয়া আছে, দেখো এখানে অ্যালুমিনিয়াম দণ্ড, এখানে ম্যাঙ্গানিজ দণ্ড, এখানে 0.1 মোলার ঘনমাত্রা, এখানে 0.015 মোলার ম্যাঙ্গানিজ নাইট্রাইট ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড।
তাহলে এখানে কোষে অ্যালুমিনিয়াম দণ্ড, তাহলে এখানকার মধ্যে অ্যালুমিনিয়াম হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরে আছে, ম্যাঙ্গানিজ হচ্ছে নিচে। যে সক্রিয়তা সিরিজের উপরে থাকে সে হচ্ছে কি অ্যানোড, আর সক্রিয়তা সিরিজের নিচে থাকে যে হচ্ছে কি ক্যাথোড। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে কি অ্যানোড, তাহলে কোষে অ্যালুমিনিয়াম দণ্ডটি হচ্ছে অ্যানোড আর ম্যাঙ্গানিজ দণ্ডটি হচ্ছে কি ক্যাথোড। তাহলে এখানে দেখো অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, আমরা যদি এটা একটু ভালো করে খেয়াল করি তাহলে এখানে পাবো যে নিজের যোজনী নিজে ব্যবহার করে না। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের যোজনী আছে কি নাইট্রেটের কাছে, নাইট্রেটের যোজনী আছে অ্যালুমিনিয়ামের কাছে, দেখো নাইট্রেটের যোজনী এক, এই জন্য দেওয়া হয়নি, তার মানে অ্যালুমিনিয়ামের যোজনীটা এখানে আছে। তাহলে অ্যানোড বিক্রিয়াকে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়। অপরদিকে কি ম্যাঙ্গানিজ হচ্ছে দণ্ডটি হচ্ছে কি ক্যাথোড, তাহলে ক্যাথোড কী করবে ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাথোড এখানে আমরা জানি দেওয়া আছে কি এই যে ম্যাঙ্গানিজের যোজনীটা এখানে দেওয়া, তার মানে ম্যাঙ্গানিজ 2টি ইলেকট্রন গ্রহণ করবে, Mn2+ 2টি ইলেকট্রন গ্রহণ করে Mn এ পরিণত হলো। দেখো এই বিক্রিয়াটার মধ্যে ইলেকট্রনটা কি নয়, সমান নয়, এই জন্যে নিচের যে ইলেকট্রনটা দ্বারা উপরের সমীকরণকে গুণ, উপরের সমীকরণের ইলেকট্রন দ্বারা নিচের ইলেকট্রনকে গুণ করে দেবো। তাহলে দেখো 1 × 2 × 2 × 3, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা মাইনাসগুলো কাটলাম, তাহলে কোষ বিক্রিয়াটা আসলো এটা। তাহলে যদি তোমাদের প্রশ্ন কখনো আসে এরকম প্রশ্ন দিয়ে বলে অর্ধকোষ বিক্রিয়া ও কোষ বিক্রিয়া লেখো, তাহলে তুমি যদি এইটুকু অংশই উঠায় দাও তাহলে তোমরা 4 মার্ক এখান থেকে পেয়ে যাবে। দেখো কোষ বিভব নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, তো কোষ বিভব সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমাদের সমস্যা করতে হবে এখন সমাধান। যে কোষ বিভব বা সেল বা এটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি বলা হয়ে থাকে, অর্থাৎ এই কোষ বিভাগটাকে আমরা বলি কি তড়িৎ চালক শক্তিও বলে থাকি। তড়িৎ চালক শক্তিও আমরা বলে থাকি। তাহলে কোষ বিভাগ বা সেল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, প্রমাণ অবস্থা। দেখো এই নট সেল যখন আমরা ব্যবহার করব তখন এটাকে বলা প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা বলতে 25°C তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপ এবং 1 মোলার যদি কোনো ঘনমাত্রা হয়, সেই ঘনমাত্রা সম্পর্কিত পদার্থটিকে বলা হয় প্রমাণ, বা ওই দ্রবণটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। দেখো তাহলে এই যে ইএমএফ বা কোষ বিভব যেটাকে বলা হয়, আমাদের কোষ বিভব সূত্রটা হচ্ছে ই নট সেল, ই নট অ্যানোড ওয়াক্স মানে অ্যানোডের জারণ, ই নট ক্যাথোডের রেড মানে রিডাকশন মানে বিজারণ। দেখো ই নট জিঙ্ক 2+, এখানে দেখো জিঙ্কের এখানে কি 0 আর এইদিকে হচ্ছে কত 2, জারণ সংখ্যা কি বাড়লো না? তাহলে আমরা জানি জারণ সংখ্যা বাড়লে হয় জারণ এবং সেটি হয় অ্যানোড। আবার এখানে দেখো এই যে জিঙ্ক, এটা থেকে তার মানে জিঙ্ক কী করলো এই জায়গাত, জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করছে। দেখো কেন জারণ হচ্ছে, জারণ সংখ্যা বাড়লে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দেখো জারণ সংখ্যা বাড়লো, 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে গেল, তার মানে এটা কি জারণ, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। আবার দেখো ক্যাথোড হিসাবেও কাজ করতে, এটা এখন দেখতেছি আমরা জারণ অ্যানোড, এটা এখন আমরা এটা এখন দেখো তো জারণ সংখ্যা কমে গেল না, জিঙ্ক 2+ থেকে জিঙ্কে হয়ে গেছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এর অর্থ হচ্ছে এমন যে জিঙ্ক 2+ প্লাস 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্কে পরিণত হলো, তার মানে এটা এখন কি হলো ক্যাথোড হলো, ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে এটা ক্যাথোডও হিসাবে হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখো কীভাবে বুঝবো, এখানে জিঙ্কের ছিল 2+ আর এইদিকে জিঙ্ক হলো আমাদের কি 0, তার কমে গেল না, ছিল 2 হয়ে গেল কি 0, তার মানে জারণ সংখ্যা কি বাড়লো না কমলো? অবশ্যই জারণ সংখ্যা কমে গেল। তাহলে জারণ সংখ্যা কমলে বিজারণ, অর্থাৎ সেটা ক্যাথোড এবং তার কি হয় বিজারণ হয়, ক্যাথোডের কি বিজারণ। দেখো তাহলে এই যে জিঙ্ক 2+ জিঙ্ক বিজারণ, জিঙ্ক 2+, এটা কি জারণ, কারণ দেখো 0 থেকে 2, 2 থেকে 0, বিজারণ জারণ। তাহলে এখন দেখো এই যে 2টি মৌল নিয়ে আমরা কাজ করব, একটা জিঙ্ক আর কপার, তাহলে এখানে জিঙ্ক 2+, এখানে এরকম মান দেওয়া আছে যে জিঙ্ক 2+, জিঙ্ক 0, এর মানে +0.4, আবার কপার 2+, কপার -0.33 ভোল্ট।
তো এই দুটা মান দেওয়া আছে। এখন আমাদের এই দুটা থেকে তোমাদের অঙ্ক করতে যদি বলা হয় তো দেখো তো দুটিই তো বিজারণ দেওয়া আছে, কারণ দেখো তো 0 থেকে 2 থেকে 0 হচ্ছে, আবার 2 থেকে 0 হচ্ছে, দুটাই বিজারণ। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেউ অ্যানোড হবে, কেউ ক্যাথোড হবে। অ্যানোড আর ক্যাথোড ছাড়া কখনোই বিক্রি হবে না, অর্থাৎ কেউ ইলেকট্রন ত্যাগ করতে হবে, কাউকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই তো শর্তটা এখানকার। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার দুইটাই বিজারণ মান দেওয়া আছে, বিজারণ হয়েছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে। একটু আগে আমরা পড়ে আসলাম কি জারণ বিভাগ পড়লাম, লিজাকে কানাম একাইবার এলেও যেন ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার হাজিয়াজ পেটাবে আমায়। এই যে আমরা ছন্দটা এখানে মুখস্থ করলাম, তাহলে এখানে আমাদের জিঙ্ক উপরে না কপার উপরে? তাহলে জিঙ্ক অবশ্যই উপরে। তাহলে যেহেতু সক্রিয়তা সিরিজের জিঙ্কের অবস্থান উপরে, তাহলে সেটা কি হবে, তার জারণ হবে না বিজারণ হবে? সক্রিয়তা উপরে হয় কি জারণ, কারণ ওটা হয় অ্যানোড, তার মানে জিঙ্ক হবে কি অ্যানোড। তাহলে এই যে এখন আমাদের এটা কি আছে কি ক্যাথোড, তাহলে একে বানাতে হবে কি অ্যানোড। দেখো এইটাকে আমরা বানাইলাম কি, এই যে দেখো জিঙ্ক 2+ বামে ছিল, তাকে নিয়ে গেলাম কি ডানে নিয়ে গেলাম, তাহলে এইদিকে হলো। যদি এইরকম কখনো আমাদের অ্যানোডকে ক্যাথোড বা ক্যাথোডকে অ্যানোড করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, শুধু চিহ্ন অর্থাৎ সাইন পরিবর্তন হবে। দেখো +0.4 ছিল, সেটাকে কী বানালাম, প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন দেখো এখন কি হলো, 0 থেকে 2 হচ্ছে, তার মানে জারণ সংখ্যা কি বাড়ছে, 0 থেকে 2, তার মানে এখন কি হয়েছে, জারণ হয়েছে। তাহলে এই যে দেখো জারণ হয়ে গেল। তাহলে দেখো, তাহলে জিঙ্ক প্লাস বিজারণ কপার প্লাস কপার, তাহলে এগুলো হচ্ছে কি যোগ হচ্ছে আমাদের বিজারণ, কারণ বাড়তেছে কমতেছে কমতেছে, কমলে বিজারণ। অর্থাৎ কখনো কোনো সময় তোমাদেরকে এই বিষয়গুলোকে জানতে হবে যে আমাদের জারণ বিভব কখন কোনটা হবে আর কখন থাকবে না। একটা কথা হচ্ছে কি, তোমাদের সাথে একটা প্রশ্ন কমপ্লিট করে নিলে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় বিষয়টা, যে কখনো করে এই তুমি দেখলে যে জিঙ্ক আর কপার, হ্যাঁ তুমি দেখে আসছো যে জিঙ্ক হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরে, সক্রিয়তা সিরিজের উপরে, তাহলে তো এটা তো অ্যানোড, আর কপার তো নিচে, তাহলে তো ক্যাথোড। যখন এইরকম বিষয়টা দেওয়া থাকবে তোমার A2+ সমান প্লাস 0.4, আবার x2+ প্লাস 0.7। এখন তোমার প্রশ্ন, এখানকার অ্যানোডকে, এদের মধ্যে অ্যানোডকে, এখন তো নিশ্চয়ই ঘাবড়া। এখন তো তোমরা বলবে যে আমরা তো পড়ালাম সক্রিয়তা সিরিজে তো মৌল ছিল, এরা তো আর মৌল না যে তুমি বলবা যে এটা অ্যানোড বা এটা অ্যানোড বা কোনটা এটা ক্যাথোড বা ওইটা ক্যাথোড, এটা আমাদের বলা যাবে না। এখন অর্থ হচ্ছে তাহলে কি, জারণ বিভব বেশি হলে অ্যানোড হয়, জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি সে অ্যানোড। এটা মাথায় রাখবা যে যার জারণ বিভব বেশি সে অ্যানোড হয়। তাহলে A2+, তাহলে এখানে ছিল 0 থেকে 2 হয়েছে, তার মানে জারণ বাড়লো। আবার এখানে দেখো এখানে x2+, এরও কি হচ্ছে জারণ, তাহলে দুই জনারই কি হচ্ছে জারণ হচ্ছে। কিন্তু দেখো তো এই মানটা বেশি না, এই মানটা তো বেশি, তাহলে এই জারণ মানটা বেশি কত, 0.74 আর 0.4, তাহলে অবশ্যই 0.7 বড়। তাহলে 0.7 বড় হয়, তাহলে অ্যানোড কে হবে, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানোড। ঠিক আছে। আবার যদি বিজারণ বিভবের মান দেওয়া থাকে, তাহলে আমরা তো জানি বিভব বেগ, এটা দ্বারা বিজারণ বিভব বেশি, বিজারণ বেশি ক্যাথোড, বিবেক, এটা জানে। যদি আবার কখনো কখনো করে এরকম দেওয়া থাকবে যে A2+, আবার এখানে x2+, x, আমার তো বিজারণ দেওয়া আছে দুটারে, মানে এটা দিলাম যে -0.4 আর এটা দিলাম -0.7। এখানে তোমাদের ভুল হয়ে যায় যে -0.4 বড়, 0.4 ছোট বা 0.7 বড়। তোমরা কী করো যে -0.4 আর -0.7 এটাই বড় ধরো, কোনটা ধরো এটা বড়। কিন্তু না, মাইনাসের ক্ষেত্রে একটা সূক্ষ্ম টিক্স আছে। দেখো টিক্সটা হচ্ছে এরকম যে একাধিক মাইনাস চিহ্ন একাধিক মাইনাস চিহ্ন যদি থাকে,
বড় ছোট সংখ্যার সামনে যে মাইনাস, একাধিক সংখ্যার সামনে মাইনাস, ছোট সংখ্যায় তখন হয় কি, ছোট সংখ্যায় হয় বড়, বড় সংখ্যা হয় ছোট। দেখো তার এই যে 0.4 এটাও মাইনাস, এইটাও মাইনাস। তাহলে এখন দেখো এটা হলো 4, এটা হলো 7। ছোট সংখ্যা কি, এটা ছোট সংখ্যা আর এটা বড় সংখ্যা। তাহলে কি লিখলাম, ছোট সংখ্যায় হয় বড়, তার এই সংখ্যাটাই হবে কি বড়। আর এটাই কি বড় সংখ্যাটাই হয় কি, মাইনাসের সামনে দুইটা সংখ্যা দিলাম, যেটা বড় সংখ্যার সামনে মাইনাসটা ওটাই হয় কি ছোট। এই টপিকসটা সুন্দর করে মাথায় রাখবা যে বড় সংখ্যা ছোট সংখ্যা এটাই তোমাদের খেসাল ব্যাধি দেয়। এইটার জন্য তোমরা অঙ্ক করতে পারো না। যাই হোক, সঠিক সমাধান করতে হবে এবং তোমাদের সঠিকভাবে পড়তে হবে বিষয়গুলো। এখন আমরা দেখব কোষ বিক্রিয়া নির্ণয়। তাহলে কোষ বিক্রিয়া নির্ণয়ের সূত্র হচ্ছে কি, ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড অক্স মানে অক্সিডারেশন প্লাস ই নট ক্যাথোড রেডাকশন মানে বিজারণ। স্বতঃস্ফূর্ততা যাচাই, ই নটের মান দেখো, ই নট সেল 0 থেকে বড় অর্থাৎ প্লাস পজিটিভ স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে। তোমাদের প্রশ্ন রাখবে যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না। বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে আমাদের কোন ধরনের বিক্রিয়া আসবে, যে ই নট সেলের মানটা কি আসবে, পজিটিভ আসবে। ই নট সেলের মান অর্থাৎ 0 থেকে বড় যে কোনো মান, অর্থাৎ যদি 0 থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে সেটা হবে স্বতঃস্ফূর্ত। আর ই নট সেলের মান যদি 0 থেকে ছোট, অর্থাৎ ই নট সেলের মানটা যদি মাইনাস বের হয়, নেগেটিভ হয়, তাহলে বুঝতে হবে এটা স্বতঃস্ফূর্ত নয়। এখন দেখো পাত্রে দ্রবণ রাখা যাবে কি না, এটাও কিন্তু খুব কমন একটা প্রশ্ন। পাত্রে দ্রবণ রাখা যাবে কি না, অমুক পাত্রে দ্রবণ রাখা যাবে কি না। তাহলে দেখো ই নট সেল যদি 0 থেকে বড় হয় তাহলে কি হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অর্থাৎ পজিটিভ মান যদি হয় তাহলে সেটাকে পাত্রে রাখা যাবে না, কারণ পাত্র ক্ষয় হয়ে যাবে। মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ই নট সেল মান যদি নেগেটিভ হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে পাত্রে রাখা যাবে, কারণ এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত নয়। এখন তোমাদের প্রশ্ন যদি এমন থাকে যে অমুক পাত্রে রাখা যাবে কি না, মানে প্রশ্ন বললে অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যাবে কি, যাবে কি, এরকম যদি প্রশ্নে উল্লেখ করা থাকে অমুক পাত্রে রাখা যাবে কি, তাহলে কিন্তু তোমাদের অ্যানোড ক্যাথোড নিয়ে আর ওই আলাদা সক্রিয়তা সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। তোমাকে বুঝতে হবে কার পাত্র বলছে, অ্যালুমিনিয়াম পাত্রে। পাত্র সর্বদাই অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে পাত্র যখন আমাদের থাকবে ওই পাত্রটাকে সবসময় আমরা কি ধরে নেব, অ্যানোড হিসাবে ধরে নেব। তাহলে এতক্ষণ যেগুলো আমরা করলাম সেগুলো হচ্ছে কি প্রমাণ অবস্থা। তাহলে এখন আমরা দেখব যে এই ই নট সেল বের করার আরেকটা সূত্র হচ্ছে নার্নস সমীকরণ। কখন আমরা নার্নস সমীকরণ ব্যবহার করব, দেখো যদি দ্রবণে ঘনমাত্রা দেওয়া থাকে তবেই আমাদের কি করতে হবে, নার্নস সমীকরণ ব্যবহার করতে হবে। যেই রকম প্রশ্ন আমরা দেখব, বলছিলাম যে নার্নস সমীকরণ কখন ব্যবহার করব, যদি দ্রবণে ঘনমাত্রা দেওয়া থাকে। যেমন দেখো আমাদের প্রশ্নগুলো এরকম হতে পারে, এখানে আমার 22-এর প্রশ্ন করা আছে, এগুলা তোমাদের সমাধান করাই দেবো সবগুলো। যেমন দেখো উদ্দীপকের প্রথম দ্বিতীয় পাত্র দ্বারা গঠিত কোষ স্বতঃস্ফূর্ত বিদ্যুৎ উৎপন্ন হবে কি না, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে কিনা। এই যে ঘনমাত্রা দেওয়া আছে দেখো 0.1 0.5, এই যে ঘনমাত্রা দেওয়া আছে, যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই নার্নস সমীকরণ দিতে হবে। আর এই নার্নস সমীকরণ সব সময় অপ্রমাণ দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে নার্নস সমীকরণটা কি, দেখো ই সেল ইকুয়াল ই নট সেল, এই যে আগে আমরা যে ই নট বের করার কোয়ালিটি দেখলাম ওইটা, ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন উৎপাদের আয়ন অর্থাৎ মোল, বিক্রিয়কের আয়ন মোল অর্থাৎ মোল সংখ্যা, কত মোল বিক্রিয়া করতেছে অর্থাৎ কয় ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এগুলা তোমাদের আমরা যে কোষ বিক্রিয়াগুলো শিখে আসলাম, কোষ বিক্রিয়া কীভাবে বের করতে হয় সেইটা, যে কোনো কোষ বিক্রিয়া বের করার জন্য আমরা দেখব। তাহলে যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে এটা করতে হবে। তাহলে এখানে হচ্ছে ই নট কোষ বিক্রিয়া লিখতে হবে, এখানে প্রশ্ন হচ্ছে কোষ বিক্রিয়া অবশ্যই তোমাকে লিখতে হবে, না হলে তুমি নার্নস সমীকরণ ব্যবহার করতে পারবে না।
এখানকার আর হচ্ছে মোলার ধ্রুবক, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। টি হচ্ছে তাপমাত্রা, একক হবে কি ক্যালভিনে। এন হচ্ছে আদান প্রদানকৃত, এই যে এন, এন হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন। এফ হচ্ছে 96,500, তোমরা তো জানোই। আর বিক্রিয়ক উৎপাদের আয়ন, উৎপাদের যেটা হবে তাহলে উৎপাদের সেটা আয়ন হবে, আর বিক্রিয়ক যেটা হবে সেটা বিক্রিয়কের আয়ন হবে। আমরা অঙ্কতে দেখলে এটা আমরা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই যে নাড়ানোর সমীকরণ বা স্বতঃস্ফূর্ত হবে কি না, পাত্রে দ্রবণ রাখা যাবে কি না, এমন যে প্রশ্নগুলো আমরা একটু দেখব। প্রশ্ন এমন দেখো একটা প্রশ্ন যে তোমাদের কাছে নিয়ে আসলাম, 250 ml 0.5 জিঙ্ক সালফেট দ্রবণ, এখানে কিছু দেওয়া আছে উদ্দীপকের দ্রবণকে এই যে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। এই যে পাত্র নির্দেশ করলো, তাহলে এখানে আমাদের কে অ্যানোড আর কে ক্যাথোড আমরা ওইটা আর দেখতে যাব না, আমরা অ্যালুমিনিয়ামকে অবশ্যই অ্যানোড হিসেবে ধরবো। তাহলে অ্যালুমিনিয়াম যদি অ্যানোড হয় তাহলে এখানে দেখতে হবে, দেখো জারণ সংখ্যা বাড়ছে, তার মানে অবশ্যই এটা অ্যানোড। এখানে জারণ সংখ্যা এটাও বাড়ছে, দেখো এটাও অ্যানোড, দুটাই অ্যানোড। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে দুইটা তো অ্যানোড হতে পারে না, একটাই ক্যাথোড হতে হবে। তার মধ্য থেকে আগেই আমাদের নির্দেশ দিয়ে দিচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রটা হচ্ছে অ্যানোড, তাহলে এটাকে আমাদের কী করতে হবে, ক্যাথোড বানাতে হবে। জিঙ্কে ক্যাথোড বানাতে গেলে এই যে 2+টাকে এইদিকে আনতে হবে আর এটাকে এই দিকে দিতে হবে। কারণ যদি আমরা মান চেঞ্জ না করে দিই তাহলে আমাদের কী হবে না, কারণ দুটাই আমাদের জারণ মান দেওয়া আছে। তাহলে দেখো E0 জিঙ্ক 2+, জারণ মানটাকে আমরা কী করলাম, বিজারণ বানালাম। দেখো এই 2+কে এই দিকে দিলাম, জিঙ্ককে এই দিলাম। আমি বলছিলাম যে শুধু সাইন পরিবর্তন করে দেবো, +0.76 হয়ে গেল -0.76। আর অ্যালুমিনিয়াম তো এখানে ধাতু, এখানে তো অ্যানোড আগেই নির্দেশ দিয়েছে, এই ইলেকট্রনতেও ত্যাগ করবে, তার মানে এত জারণ হবেই, ওটা নিয়ে আর কাজ করবো না। তাহলে E0 সেল, তাহলে এই যে আমরা অঙ্ক করলাম দেখো 0.96। তাহলে এই বিক্রিয়াটা পাত্রে সংরক্ষণ করা যাবে না, কারণ E0 সেলের মানটা কি আসছে, পজিটিভ। পজিটিভ মানে ধনাত্মক, ধনাত্মক হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় এবং বিক্রিয়া পাত্র রাখা যায় না, কারণ পাত্র কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। দেখো একটি তড়িৎ কোষের কোষ সংকেত দেওয়া হলো এবং সেটা হচ্ছে দেখো A2+, 0.05, B+, 0.01 দেখো এখানে এ ও বি তড়িৎ দ্বারা জারণ বিভবের মান দেওয়া আছে একটা +0.8, 1.8 আর -0.80 ভোল্টেজ। তাহলে এখন 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উদ্দীপকের, এখন দেখো তোমাদের বলছিলাম যে ঘনমাত্রা যদি দেওয়া থাকে প্রশ্নে, এই যে ঘনমাত্রা, তাহলে অবশ্যই তোমাকে নাড়ানোর সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা নাড়ানোর সমীকরণে দেখলাম কি, যে এই যে আমাদের E0 সেল এটাও কিন্তু বের করে নিতে হয়, তার মানে আমাদের এখানে E0 সেল বের করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দেখো এটাও জারণ, এটা কি দেওয়া আছে, বিজারণ। তাহলে এখন দেখো এই জায়গাতে দেখো এবি তড়িৎ দ্বারা জারণ বিভব, দুইটারে জারণ বিভব দেওয়া আছে। দেখো জারণ মানে কি, অ্যানোড হিসাবে কাজ করছে, এটাও অ্যানোড এটাও অ্যানোড। প্রশ্ন হচ্ছে কার মান বেশি, দেখো তো যার জারণ বিভব বেশি সেটা কি অ্যানোড না ক্যাথোড, ওটা অবশ্যই কী হবে, অ্যানোড হবে। তার মানে +1.18, এটা কি মান, এটা জারণ মানটা কি 0 থেকে বেশি না, তার মানে এই মানটা থেকে যেহেতু দুটাই জারণ, আমরা জানি জারণ বিভব যদি একই হয়, যার জারণ বিভব বেশি সেটাই হয় অ্যানোড, তার মানে এটা হচ্ছে কি অ্যানোড। তাহলে দেখো এ থেকে A2+, তার মানে ঠিক আছে। পরেরটা দেখো এটাও তো জারণ দেওয়াতে, তাই না, প্রশ্নে যেহেতু জারণ, তার মানে জারণ হলে কী হবে, প্রথমে 0 পরে মান বাড়বে। দেখো ইলেকট্রন ছাড়তেছে তাইতে না, তাহলে এটা তো জারণ, যেহেতু আমাদের জারণ লিখতে হবে। কিন্তু দেখো এটাকে কি, এটা তো আমাদের বিজারণ হয়েছে, কিন্তু প্রশ্নে দেওয়া আছে জারণ, তাহলে কি করে নিতে হবে, বিজারণ বানায় নিতে হবে। তাহলে প্লাসটাকে এইদিকে দেবো আর এটাকে এইদিকে দেবো, তাহলে কি হলো, সাইন চেঞ্জ করে দেবো, মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখন দেখো তারপরের অংশটা তাহলে কি হচ্ছে, আমাদের এই যে E0 এর মানটা আমরা এখন বের করে নিব। যে E0 এর মানটা বের করে নিলে তাহলে আমাদের E0 এর মানটা হলে E0 অ্যানোড, ক্যাথোডের যে জারণ বিজারণ সেটার মান হলো 1.98। এখন আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই কোষ বিক্রিয়া লিখতে হবে। তাহলে কোষ বিক্রিয়া দেখো অ্যানোডকে আমরা এ পালাইম না, তাহলে অ্যানোড কি ইলেকট্রন ত্যাগ করবে, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে দুইটা দেখাচ্ছে ওরা, আমরাও দেবো কি এ, দুইটি ইলেকট্রন ত্যাগ করে A2+, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে দেখো বি প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই যে বি প্লাস থেকে বি একটা ইলেকট্রন না, তাহলে ক্যাথোড যেহেতু, তাহলে বি প্লাস একটা ইলেকট্রন গ্রহণ বি হলো। আমাদের কি করতে হবে, ইলেকট্রন সমান করতে হবে, উপরে কয়টা আছে দুইটা, নিচে কয়টা আছে একটা, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ইলেকট্রন সমান করতে হবে। তাহলে এই যে উপরের ইলেকট্রন দ্বারা নিচের ইলেকট্রনের গুণ, নিচের ইলেকট্রন দ্বারা উপরের ইলেকট্রনের গুণ, দেখো 1 নংকে কি করব 1 দ্বারা, 2 নংকে 2 দ্বারা গুণ করব, দিয়ে দেখো মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে কোষ বিক্রিয়া হলো কি A + 2B ইকুয়াল A2+ + 2B। আমরা জানি এখন আমরা মূল সূত্র নানোর সমীকরণ যেহেতু ঘনমাত্রা দেওয়াতে বসাবো, E0 সেল -RT/NF ln A2+, অর্থাৎ বিক্রিয়কের বিক্রিয়ক আয়নের উৎপাদ আয়নের ঘনমাত্রা, এই যে উৎপাদ আয়ন, দেখো তো এটা উৎপাদ না, এদিকে যেটা হয় সেটা উৎপাদের আয়ন কি,
মাথায় যেটা প্লাস মাইনাস দেওয়া থাকবে ওটা কি আয়ন, এই যে 2+, এইটা আয়ন, এই যে উৎপাদের আয়ন দিলাম 2+, আর বিক্রিয়কের আয়ন, বিক্রিয়ক তো এই দিকেরটা, বামেরটা হচ্ছে কি বিক্রিয়ক, তাহলে এটা তো এখানে তো 2+ বা 1+ কিচ্ছু নাই, তাহলে এই যেখানে দেওয়া আছে আয়ন, তাহলে 0.1। এবং মোল সংখ্যা কত মোল, এর হচ্ছে দেখো এই যে 2 মোল, এই যেখানে 2 দিলাম, আর 0.5 উৎপাদের আয়নের কত 1 দেওয়ার প্রয়োজন আসে না। তাহলে এখন আমরা মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম, দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা আসলে কি দেখো তো ই সেলের মানটা কি আসছে, পজিটিভ আসছে না, তার মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, বিদ্যুৎ উৎপন্ন হবে, স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে। অর্থাৎ এই যে বিক্রিয়া 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বিক্রিয়াটা আসলো, এটা পজিটিভ মারামারি হয়েছিল না, তার মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এটা পাত্রে সংরক্ষণ করা যাবে না যদি এটা দিয়েও আমরা প্রমাণ করতে, যদি নানক সমীকরণ দেওয়া থাকে তাহলে তো আমাদের এটা করতে হবে, নানক সমীকরণ দিয়ে ঘনমাত্রা বা ইএমএফ বার করতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ যে তড়িৎ রাসায়নিক কোষের যে ম্যাথ, সেগুলো, এই অঙ্কগুলো যদি তোমরা করো বা টপিকগুলো তোমরা যদি বুঝো, তাহলে অবশ্যই তোমরা যে কোনো ম্যাথ যেভাবেই আসুক না কেন তোমরা সলভ করতে পারবে। আমার নেক্সট ক্লাসে তোমাদের বোর্ডের যত সিকিউ আছে সবগুলো সমাধান করা হবে ইনশাল্লাহ।